প্রথম আলো ডেইলি স্টারের দোষ কোথায়? হাদির হত্যাকাণ্ডের সাথে প্রথম আলো ডেইলি স্টারের দোষ কোথায়? তাদের সম্পৃক্ততা কোথায়? তারা কি হাদিকে হত্যা করেছে? আমি যদি বলি এই হামলাকারীরাই হাদিকে হত্যা করে প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে, এবং তাদের একটা যেটা আমরা আলোচনাই করলাম, আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে একজন বাংলাদেশী নাগরিক হিসেবে, হাদি হত্যাকারী যারা বা তার সহযোগী যারা, তারাই প্রথম আলো ডেইলি স্টারে হামলা করে। আপনারা খোঁজ নেন, এই মেটিকুলাস ডিজাইন পুরোটা আপনারা পেয়ে যাবেন, কারা হাদিকে হত্যা করেছে, কারা প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে। ডেইলি স্টার প্রথম আলো হামলাকারীদের তো চিহ্নিত করা সহজ ব্যাপার, নুরুল কবির উপর হামলাকারীদের তো চিহ্নিত করা সহজ ব্যাপার, খুব সিসি ক্যামেরা আছে সব জায়গায়। আপনি প্রত্যেকটা জায়গায় ধরেন কারা কারা ওই হামলায় গেছিল, ওদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আপনি হাদির লাশ দেশে আসার আগেই আপনি তো বলা যায় রীতিমতো সেখানে তাণ্ডব চালিয়ে উৎসব করলেন। নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের দর্শক, আপনাদের আসলে নতুন করে আর কোনো কিছু বলার নেই। গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে, বিশেষ করে দুটি গণমাধ্যমে, এবং আপনারা জানেন যে হাদি ওসমান হাদির যে নির্মম ও মর্মান্তিক মৃত্যু, সেটা হাদির আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। অবশ্যই এরকম মৃত্যু আমরা কখনোই চাই না আর কি। কোনো রাজনৈতিক সহিংসতার মাধ্যমে বা কোনো রাজনৈতিক নেতা এরকম মৃত্যুবরণ করবে, করুণ মৃত্যু, এইটা আসলে কোনো সভ্য মানুষ কখনো চাইতে পারে না, আমরাও কখনো চাই না সেটি। আমরা আজকে এই হাদির মৃত্যুর পরে যে মব এবং গণমাধ্যমে আক্রমণ এবং সরকারের এই মব নিয়ন্ত্রণে ব্যর্থতা, সেই প্রসঙ্গটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন ইত্তেফাকের, দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক জনাব সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনাকে স্বাগতম আমার সঙ্গে প্রথমবারের মতো যোগ দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই সবই দেখেছেন, নতুন করে আর কোনো কিছু বলার নেই আর কি। মানে হাদির মৃত্যু এবং গত 7 দিন একটা খুবই একটা ভয়াবহ বাজে অবস্থা ছিল দেশের। আমার ধারণা দেশের 18 কোটি মানুষই চেয়েছে যে হাদি যেন মিরাকলি হলেও বেঁচে ফিরে আসে। আপনিও একটা স্ট্যাটাস আমরা দেখছিলাম যে আপনারাও, মানে সবাই চেয়েছে যে হাদি ফিরে আসুক, কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। এই যে এর পরের যে ঘটনা, মানে এই হাদির মৃত্যু, এটা আইনি ভাবে মোকাবেলা হবে, খুনি ধরা পড়বে, এটি তো একটা সভ্য সমাজে এটি হওয়া উচিত আর কি। এর পরের যে ঘটনা, এটি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ লাউ ভাই, নুরুজ্জামান লাউ ভাই আপনাকে। আমি শুরুতে আমাদের শরীফ ওসমান হাদির যে হত্যা করা হলো বা তার যে আজকে মৃত্যুদেহ, আমাদের তার কফিন দেশে আসবে, তার বিদেয় বার্তার আক্ষত কামনা করছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হাদিকে জান্নাত নসিব করুক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো যে দেখেন যে হাদি হত্যাকাণ্ডের, যদি আমরা হত্যা চেষ্টার পরবর্তী পরিস্থিতি দেখি বা তার গতকাল কিন্তু তার মৃত্যু হলো, আমরা যদি দেখি তো দেখবেন যে অনেক রাজনৈতিক মেরুকরণ ঘটে গেছে এর ভিতরে। আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, দেখেন যে হাদি ঢাকা ৮ আসনের প্রার্থী, মানে তার সংকটটা কিন্তু আসলে নির্বাচন কেন্দ্রিক। আমরা যদি যত কিছু দেখি, যে আমরা শুরুর লেভেলটা যদি দেখি নির্বাচন কেন্দ্রিক, হাদি হলো ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। সেখানে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস সাহেব আগেই ঘোষিত। এবং এখানে যদি দেখেন যে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট বা সাংবাদিক ইলিয়াস হোসেন একটি পোস্ট দিয়েছিল যে হাদি তার কাছে সহযোগিতা চেয়েছিল, সহযোগিতা এরকম যে ওই আসন থেকে সাদিক কায়েম নাকি নির্বাচন করবে, ডাকসুর ভিপি। ডাকসুর ভিপি তার কাছে সহযোগিতা চেয়েছিল, সেটি আমরা ইলিয়াস হোসেনের পোস্টে গেলে আমরা দেখতে পাবো। এবং সে বলছিল যে আমি জামাতের সাথে কথা বলে সেটি সমাধান করব। আমরা ইলিয়াস হোসেনের পোস্টে সেটা আমরা দেখেছি।
পরবর্তীতে তো হাদির মৃত্যু হলো এবং হাদির শহীদ হলো, আমি মৃত্যু বলবো না, এটাকে শহীদ বলবো। কারণ হাদির মৃত্যুটি এলো একটি রাজনৈতিক ট্রাম্প কার্ড, মানে হুম, বলা যায় যে যে উগ্রবাদী রাজনীতির যে উত্থান, সেটি প্রকাশ্য আসার একটি ট্রাম্প কার্ড হলো হাদি হত্যাকাণ্ড। আমরা যদি আরো একটু দেখি, যে দেখবেন যে হাদি একটি প্রতিবাদী কণ্ঠস্বর। সে জুলাই বিপ্লবে সামনে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন এবং স্পষ্টবাদী একটি ছেলে। তাকে টার্গেট করা হয়েছে এবং তাকে টার্গেট কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করা শহীদ হয়েছে। শহীদ করা হয়েছে। কিন্তু তার এই হত্যার পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু গাফিলতির জায়গা যদি আমরা দেখি, তা আমরা দেখবো যে হাদিকে হত্যা করলো কারা। দেখেন এখন তো প্রযুক্তির যুগ, আমরা যদি দেখি যে হাদিকে হত্যা করার আগে মোটরসাইকেলের অপারেশন, মোটরসাইকেল পরবর্তীতে সেটির গন্তব্য সবকিছু কিন্তু উদ্ধার করা সম্ভব, কারণ বা ঢাকা শহরের প্রত্যেকটি স্পটে এখন সিসি ক্যামেরা আছে। কিন্তু হুম, আমরা কি দেখলাম যে হাদির এই যে মোটরসাইকেলে হাদিকে হত্যা করে চলে যাওয়া বা মোটরসাইকেলে হত্যার আগে সেখানে প্রবেশ করার এই দৃশ্যগুলো কিন্তু আমরা পাই নাই। এবং এই মোটরসাইকেলের যে নেম প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু ভুয়া। তার হ্যাঁ। মানে একটা মাস্টার কিলিং, এবং এই কিলিং এর সাথে ডিপ স্টেটের কোনো না কোনো পক্ষের সম্পৃক্ত থাকতে মানে পারে বড়, বলে বড় কোন শক্তিধর একটা গ্রুপ এটার নেপথ্যে রয়েছে। শক্তিধর গ্রুপ এখানে সম্পৃক্ত। কারণ হলো যে আমরা ওই যে আমি শুরুতে বলেছিলাম, আমাদের মূল লক্ষ্য হলো হাদি ইলেকশন করতে চাই, আমাদের নির্বাচন। আমরা যদি আরো মোটা দাগে গভীরভাবে ব্যাখ্যা করি, তা আপনি দেখবেন যে এই আগামী যে ইলেকশনটি হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদও কিন্তু দ্বিখণ্ডিত। হ্যাঁ, একটি পক্ষ আমরা ইলেকশন চায়, একটি পক্ষ ইলেকশন আমরা চায় না। আমরা আমি আরো একটু ভিতর থেকে আরেকটু বিষয় বলি আপনাকে। তফসিল ঘোষণার ১ বা ২ দিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে ৩ জন উপদেষ্টা দেখা করলেন। আচ্ছা। আমি সঙ্গত কারণে ৩ জন উপদেষ্টার নাম বলছি না। ৩ জন উপদেষ্টা দেখা করে উনারা সরাসরি ইউনূস সাহেবকে বললেন যে বর্তমান পরিস্থিতিতে ইলেকশন করা মানে বিলম্বিত করা যায় কিনা। হুম, ওনারা নির্বাচন বিলম্বিত করার প্রস্তাব দিলেন এবং সেখানে এ ধরনের একটি কথা বললেন যে আমাদের তো বেশ কিছু অসমাপ্ত কাজ আছে, পাশাপাশি অমুক দূতাবাস থেকে বলেছে যে নির্বাচনটি কোনোভাবে পেছানো যায় কিনা। আচ্ছা। সেখানে একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন, পাশে আরেকজন উপদেষ্টা ছিলেন। উনি যে কোনো মাধ্যম দিয়ে হোক আমাদের কাছে মেসেজটা উনি পৌঁছেছেন, আমরা জানতে পেরেছি। তখন ইউনূস সাহেব রাগান্বিত হয়ে উনি ওনাদের কথা ওইভাবে কর্ণপাত করলেন না। উনি শুধু বললেন যে আমি ১৫ ফেব্রুয়ারি পরে আর থাকতে চাই না, আপনারা বিদায়ের প্রস্তুতি নিন। দেখেন আচ্ছা। মানে আমরা যদি দেখি যে সরকারের ভিতরেই ২ ভাগে বিভক্ত। এখন যে গ্রুপটি নির্বাচন চায় না, আমি তাদের নাম উল্লেখ করছি না এখানে, কিন্তু নামগুলো তো জানি। তাদের হুম। অনুসারীরাই কিন্তু আজকে প্রথম আলো, ডেইলি স্টার এবং নুরুল কবির উপর হামলা করেছে। আমি স্পেসিফিক করে বলে দেবো, তাদের অনুসারীরাই এই যে পিনাকি, ইলিয়াস গং, এরাই কিন্তু উস্কানি দিয়েছে। তার মানে আচ্ছা, তার যারা মানে এই যে আপনি বলতে চাচ্ছেন যে হাদির যে হত্যাকাণ্ডের ঘটনা, এটি পুরোপুরি আসলে রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক হত্যাকাণ্ড। নির্বাচনটা যেন বিলম্বিত করা যায়, সেরকম কিছুই কি একটা ঘটেছে? আপনার আ ইয়াতে কি বলে? দৃষ্টিতে কি মনে হচ্ছে? দেখেন আরো গভীরভাবে যদি আপনি দেখেন বা যে দর্শক শ্রোতা দেখছেন, আপনারা নিশ্চয়ই আরো জানবেন। হাদির এই হত্যাকাণ্ডটি পুরোপুরি নির্বাচন ঠেকানোর বা নির্বাচনকে বানচাল করার জন্য। দেখেন হাদি মারা গেছে। হাদির জন্য আমরা শোকার্ত। হাদির জন্য প্রার্থনা করেছি আল্লাহর কাছে, আল্লাহ তাকে মিরাক্কেল বাঁচিয়ে দাও। হাদি হ্যাঁ, মারা যাওয়ার পরে, হাদি মারার আমি কি শহীদ বলবো, হাদি শহীদ হওয়ার পরে হাদির লাশটাকে নিয়ে, মানে হাদির লাশ এখন দেশে আসি নাই তার আগেই তারা একটা মব সৃষ্টি করলো। বাংলাদেশের আচ্ছা। ২ টি স্বনামধন্য পত্রিকা ডেইলি স্টার এবং প্রথম আলো সেখানে হামলা করলো। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, আজ আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, শুধু ডেইলি স্টারে হামলা করে তারা ক্ষান্ত থাকে নাই। ডেইলি স্টারের কম্পিউটার থেকে শুরু করে ওখানকার মালামাল লুট করা হয়েছে, উল্লাস করা হয়েছে। লুটপাট মানে করা হয়েছে। খাবার খেয়ে তারা উল্লাস করেছে। এটা কিসের লক্ষণ? কেন এটি হবে? আমরা দেখি নাই ডেইলি স্টারের, "বাবা তুমি কান্না করছো কেন?" মনে আছে যে হ্যাঁ, হ্যাঁ, কাউন্সিল হ্যাঁ। দেখলামের কথা? কারা ফাঁস না, করেছিল এটা তো এটি? এটা তো না, না, সর্বজন এই বিদিত না। যে আমি বিগত আ সময়ে হ্যাঁ, আমি এই ডেইলি আমি স্টার প্রথম আমি আলোই যদি সবচেয়ে বেশি ইয়া না, করেছে আমি আরকি, আমি যেটা ভূমিকা রেখেছে। বলছি যে এই যে আলোচিত রিপোর্টটি কারা প্রকাশ করেছিল?
এটা হলো যে ডেইলি লিস্টার স্টারের। করেছে। আমরা যদি দেখি যে বাংলাদেশের বড় বড় ব্রেকিং ইভেন্ট গুলা, যেগুলো বাংলাদেশের মানুষের মনে দাগ ক্ষত লাগার মতো, মানে যেগুলো এখনো আমাদের মনের ভিতরে গেঁথে আছে, সেইগুলো কিন্তু বেশিরভাগই প্রথম আলো ডেইলি স্টার কর্তৃক হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টারের নেতিবাচক ভূমিকাও আছে। তারা এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করে, সেটা আলাদা প্রশ্ন। কারণ তারা বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, বাংলাদেশের আইন কানুন নিয়ম মেনেই তো তারা এখানে তাদের কার্যক্রম সাংবাদিকতা পরিচালনা, হ্যাঁ, কার্যক্রম সাংবাদিকতা করে, চালাচ্ছে। কার্যক্রম পরিচালনা করে। তাহলে সরকারের ভূমিকাটা কি ছিল যখন এই মব স্টাররা বা মব স্টারের হুম। অনুসারীরা, এবং যেখানে ইলিয়াস এবং পিনাকি ইলিয়াস প্রকাশ্য ঘোষণা দিয়ে হামলার জন্য তারা আহ্বান জানালো ডেইলি স্টার প্রথম হুম। আলো, তাহলে সরকারের কি কোনো পরিস্থিতি ছিল না? সরকার কেন, তাহলে সরকারের কেন দরকার বাংলাদেশের? সরকারের দরকার তো জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো সরকারের প্রয়োজন। তার মানে হ্যাঁ, স্পষ্ট তাই বোঝা তো হওয়ার যাচ্ছে, কথা। ঘোষণা দেওয়ার পরেও সরকার কি করলো? সরকার তো সেই ডেইলি স্টারের অগ্নিসংযোগ ঠেকাতে পারলো না, প্রথম আলোর অগ্নিসংযোগ ঠেকাতে পারলো না। সেখানে বরং আমাদের সিনিয়র সাংবাদিক নুরুল কবির ভাই, যিনি সম্পাদক হুম। পরিষদের সভাপতি, উনি গিয়েছিলেন, উনাকে হেনস্থ করা হলো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আওয়ামী দালাল বলা হলো। চুল পর্যন্ত বাংলাদেশে টানা হয়েছে তার। এই যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি মানে ট্যাগিং পলিটিক্স, যেটি বিগত 17 বছর আমরা আওয়ামী লীগকে দেখেছি, যে ট্যাগিং পলিটিক্সটা যে আওয়ামী লীগ করতো, কথায় কথায় জামাত শিবির বিএনপি বানিয়ে দেয়া, এখন কথায় হুম। কথায় বলা হয় ভারতীয় দোসর, আওয়ামী দোসর, ভারতীয় দালাল। হুম। হুম। আওয়ামী দোসর। আমরা কেন ট্যাগিং পলিটিক্সে যাব? আওয়ামী লীগের দেখানো শেখানো পথে কেন আমরা হাঁটবো? আমরা তো নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে উগ্রবাদ থাকবে না, চরমপন্থা থাকবে না। আমরা সব সব মত দল মিলেমিশেই বাংলাদেশটা করবো, এটাই তো আমাদের প্রত্যাশা। এটাই, তাহলে হ্যাঁ, আমাদের হ্যাঁ। এই প্রত্যাশা কেন ব্যাঘাত করতেছে বারবার? কারা করতেছে? এই গভীরে আমাদেরকে যেতে হবে। সেই গভীরে যাওয়ার জায়গাটি হলো যে কোনো মূল্যে নির্বাচন ঠেকানো। আমি যেটা শুরু করেছিলাম, দেখেন আমরা যদি দেখি যে শাহবাগে একটি প্রোগ্রাম হয়েছিল ইনকিলাব মঞ্চের ব্যানারে, ইনকিলাব মঞ্চ। হুম। সেখানে প্রধান অতিথি ছিলেন মাহমুদুর রহমান। উনি একটি সম্ভবত বক্তব্য শহীদ দিয়েছেন, মিনারে হয়েছিল। ও সরি, শহীদ মিনার প্রোগ্রাম শহীদ হয়েছিল। মিনার প্রোগ্রামটি, হ্যাঁ। মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, উনি সেখানে একটি আলটিমেটাম দেখলাম ওনার। আলটিমেটামটা হলো যে 25শে ডিসেম্বর, পঁচিশে হুম। ডিসেম্বরের ভিতরে ওনার একটা আলটিমেটাম দিচ্ছে ভারতীয় দূতাবাস সংক্রান্ত বিষয়ে। আবার আজকে সোশ্যাল মিডিয়াতেও কিছু দেখলাম যে 25শে ডিসেম্বরের ভিতরে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে, হাদি হত্যাকারীদের। এই যে ঘোষণা, 25শে ডিসেম্বর কেন? এটা পঁচিশে কি তারেক ডিসেম্বর তো, রহমানের ফিরে আসার? না আমি সেই প্রসঙ্গে হ্যাঁ। একটু আসি। 25শে ডিসেম্বর তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ফিরবেন, সেটি তো বিএনপির মহাসচিব এবং তারেক রহমান নিজেও ঘোষণা দিয়েছেন, এবং উনি 25 তারিখ দুপুর 12টায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন দীর্ঘ 17-18 বছর পরে। হুম। আমরা যদি দেখি বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠীর দুটি লক্ষ্য, একটি হলো নির্বাচন আটকানো, আরেকটি হলো তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকানো। এই আচ্ছা। উগ্রবাদী গোষ্ঠীর কিন্তু মূল এই দুটি লক্ষ্য। কেন দুটি লক্ষ্য? যদি 25শে ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তনের আগে দেশে যদি বড় ধরনের নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, বা আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি করানো যায়, হয়তো বা যে হুম। কোনো কারণে উনি অন্য সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। একটা প্রেশার আচ্ছা। তৈরি করার একটা লক্ষ্য আমি মনে করি। তাহলে কেন 25শে ডিসেম্বর বারবার টার্গেট করা হচ্ছে? কারণ তারেক রহমান যদি দেশে ফেরেন, এই উগ্রবাদী, এই যারা হলো ভণ্ডামির সাথে জড়িত, যারা ধান্দাবাজি, জুলাই গাদ্দার, যারা জুলাই বিপ্লবকে বিক্রি করে আজকে বিপুল টাকা পয়সার মালিক হয়েছে, তাদের তো আর কোনো খাওয়া থাকবে না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ তারেক রহমান যখন দেশে ফিরবেন, রাজনীতির লাটিমটা ওনার কাছে যাবেন, নির্বাচনী একটি আবহ তৈরি হয়ে যাবে দেশে, এবং নির্বাচনটা জাগরণের পথে চলে যাবে বাংলাদেশ। সেইটি ঠেকানোর প্রচেষ্টা, এটি হলো নির্বাচন পূর্ববর্তী প্রচেষ্টা। এটি যদি ওরা এই উগ্রবাদী গোষ্ঠী ঠেকিয়ে দিতে পারে, তাহলে তাদের মোটামুটি নির্বাচন বন্ধের যে পরিকল্পনা, সেটি কিন্তু 50% বাস্তবায়ন হয়ে যাচ্ছে। বাস্তবায়ন হয়ে যায়।
মানে 50% নির্বাচন আটকানোর যে প্রচেষ্টা, তারই বড় অংশ হলো 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা প্রত্যাবর্তন ঠেকানো। এই জায়গাগুলোতে দেখেন আমরা কত মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই চক্রটি খেলে যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নাই। আমার দেশে একটি সরকার আছে। সরকার তো উগ্রপন্থীদের সেই শুরু থেকেই তারা প্রশ্রয় দিয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই মবকে একসময় সরকারের একজন প্রভাবশালী কর্মকর্তা প্রেসার গ্রুপ বলে পরিচয় দিয়েছে। তো সেটি তো দেখেন দেখেন মব সংস্কৃতি এগুলো তো আসলে ভালো না। বিচার নিজের হাতে তুলে নেওয়া এটি তো অন্যায়, প্রচলিত আইন বিরোধী। যখন কেউ আইন বিরোধী কথা বলে আমি তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু মনে করি না, এটা উচিত না বলা। বাংলাদেশের বাস্তবতায় সরকার সরকারকে যথেষ্ট দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু আমার কেন জানি মনে হয় এই সরকার, ওই যে আমি বলেছিলাম, দুখণ্ডিত। প্রফেসর ইউনূস উনি নির্বাচন চান, উনি নোবেল লরিয়েট, উনি নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, কিন্তু উনার উপদেষ্টা পরিষদে কিছু জুলাই গাদ্দারের অনুপ্রবেশ ঘটেছে, যাদের জুলাই আগস্ট আন্দোলনে কোনো সম্পৃক্ততা ছিল না, যারা ফ্যাসিবাদের দোসর ছিল। এই কিছু কিছু গ্রুপ বা কিছু উপদেষ্টা, ওনারাই বেসিক্যালি সরি ওনারাই বেসিক্যালি নির্বাচন আটকানোর এই চক্রান্তে জড়িত। এবং আমরা যদি দেখি, একটু কি আমরা ইনক্লুড করে দেব একটা তথ্য যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে তাসনিম খলিল একজন প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, তিনি একটি ইন্টারভিউয়ে সাম্প্রতিক সময়ে বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য তাকে নিজে বলেছে যে নির্বাচনটা না করে তারা একটা ইসলামিক বিপ্লব করতে চায় ভারতীয় আগ্রাসন ঠেকাতে আর কি। মানে আপনি যেই দ্বিখণ্ডিত উপদেষ্টা পরিষদ বলছেন নিশ্চয়ই তাদের একজন তাকে বলেছে। তার মানে আপনি যদি ক্রস চেক করেন এই তথ্য, তার মানে এই তথ্য তো সত্য আর কি। একটি পক্ষ আসলে কোনোভাবেই চায় না নির্বাচনটা হোক। দেখেন এই যে পক্ষটি চায় না নির্বাচন হোক, এরা তো দেশি এবং বিদেশি একটি চক্র, এবং এদের সংখ্যা কিন্তু খুবই খুবই কম। এবং এই মব ভায়োলেন্সের সাথে যারা জড়িত, এদের সংখ্যা কিন্তু বড় জোর 500 বা 1000 খানিক, বেশি না কিন্তু। কিন্তু এদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়, এজেন্সিগুলো এদেরকে সাপোর্ট করে, বিভিন্ন ধরনের যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে এজেন্সিগুলো আছে তাদের সহযোগিতা করে, এবং এদের একটা আর্থিক ফান্ড আছে। আচ্ছা। মানে এরা নানানভাবে সহযোগিতা পায় এই মব সংস্কৃতি। এরা কোনো সময় তৌহিদি জনতা হয়ে যায়, কোনো সময় কোনো সময় বিভিন্ন মঞ্চ হয়ে যায়, কোনো সময় কোনো একটা ফরম্যাটে এরা ব্যাক করে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই একই লোকগুলা। দেখেন এই যে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন, হ্যাঁ তারা জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল, তারা জুলাই বিপ্লবের পক্ষে কথা বলেছে, সেটাই অস্বীকার করব না। কিন্তু জুলাই পরবর্তী সময়ে এই যে ছাত্র যারা আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, এই ছাত্রদের কিন্তু বিভক্তির মূলই ছিল কিন্তু এরা। আচ্ছা। এবং আজকে বিএনপি জামাতের ভিতরে যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে এই ছাত্রদের মাধ্যম দিয়ে কিন্তু এই এই যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, আমি আমি জানি না বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে আছেন এরা আসলে মাথা মোটা কিনা, আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় যে ওরা ফ্রান্স বা আমেরিকায় বসে উস্কানি দিচ্ছে আর আমি পা দিব, ওরা ওখানে বসে বসে ডলার কামাচ্ছে, আমার মাথা বিক্রি করে আর আমি এখানে ফাঁদে পা দিব। আমরা এতই বোকা, মানে আমার মাঝে মাঝে সন্দেহ হয় কেন আমরা এই বোকার ফাঁদে পা দেবো, বোকামিদের ফাঁদে পা দেবো। ওরা যেটা করে বা করছে, ওরা তো ওদের ব্যবসা এটি। ওরা যদি দেশকে এতই ভালোবাসতো দেশে আসে না কেন? ওদের দেশে দেশে যায় আসতে না। বাধা কোথায়? ওদের দেশে আসতে বাধা কোথায়? ওরা তো দেশকে ভালোবাসে না, ওরা দেশটাকে পণ্য বানাতে চায়, পণ্য বানিয়ে দেশটাকে বলবো আফগানিস্তানে পরিণত করতে চায়, তথাকথিত ইসলাম বিপ্লবে পরিণত করতে চায়, এবং সেটি হলো ওদের মূল লক্ষ্য। কিন্তু আমাদের জনগণকে তো সেটি বুঝতে হবে, এই মুষ্টিমেয় লোকের হাতে আমরা কেন জিম্মি থাকবো? আমার আমার আপনার দেশ, আমাদের উচিত বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে যাবে, কিভাবে আমরা সামনের সামনে দিকে অগ্রসর হবো, সেটি নিয়ে আমাদের ভাবতে হবে। কিন্তু আমরা সেটি না করে বারবার এই চক্র কর্তৃক আমরা
বিভ্রান্ত হচ্ছি এবং নানানভাবে আমাদের দেশ বাধাগ্রস্ত হচ্ছে। সামনে একটি নির্বাচন, যে নির্বাচনটি খুব কাঙ্ক্ষিত নির্বাচন বাংলাদেশের বাস্তবতায়। এই নির্বাচনটি আটকানোর মূল লক্ষ্য হলো ওই যে আমি আপনাকে বললাম উপদেষ্টা, কিছু অনলাইন প্রবাসী অ্যাক্টিভিস্ট, কিছু বাংলাদেশি এজেন্সি এবং কিছু দূতাবাস এবং কিছু তথাকথিত তৌহিদি জনতা। এদের কিন্তু একটি সম্মিলিত একটি গোষ্ঠী আছে এবং এই গোষ্ঠীগুলাই কিন্তু তারা এই অপচেষ্টায় জড়িত। দেখেন আমরা এরা এরা কেন কেন আম কেন করতে চাচ্ছে? এই নির্বাচনটা বন্ধ করে তাদের আসলে লাভটা কি বলে আপনি মনে করেন আরকি? না, আমি লাভের প্রশ্নে আমি একটু পরে যাচ্ছি। জাস্ট এর আগে একটু পয়েন্ট আপনাকে যোগ করি। আমরা অনলাইনে আমরা দেখি বা আমাদের আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহেরকে আমরা চিনি। তার একটি ফেসবুক পোস্টে আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্য ভারতে পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে এবং তাকে পার করে দিচ্ছেন হলো নুরুল ইসলাম ছোটন নামের আরেকজন সাংবাদিক, যিনিও আমাদের নানান ধরনের ষড়যন্ত্রের তত্ত্বের বলা যায় যে একজন কুশীলব। হুম। আমরা কি ভারতে ভিসা ছাড়া যেতে পারবো? আমরা তো স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। আপনি কি পারবেন চাইলে? না, তাহলে এটা তো সম্ভব না। পিনাকি কিভাবে ভারতে গেল? তাহলে ভারতে চর কি আমরা না পিনাকি? এটা কি হুম। আমাদেরকে নিশ্চিত করা হয়েছে? না, সেটাই তো। আবার ভারত থেকে সে ব্যাংককেও গিয়েছে। ব্যাংকক দিয়েই ব্যাংকক তো তো সে গিয়েছে। ফ্রান্সে গিয়েছিল। তাহলে জিনিসগুলো তো বিষয়গুলো তো হলো যে তাকে আমরা যদি ওই ভিডিওটা যদি সত্য হয়, আমরা এখনো পর্যন্ত ওই ভিডিওর ব্যাখ্যা পাই না। আমি যে ভারতীয় চরের কথা বললাম সেটি কিন্তু ভিডিওর সূত্র ধরেই বললাম। যদি ভিডিও হুম, সত্য হয়, যদি উনি বর্ডার ক্রস করে ভারতে যান, তা আমি মনে করব সেটি ভারতীয় কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে সম্ভব না। এবং হুম, সেটি যদি অবশ্যই। পিনাকি দাসের ক্ষেত্রে সত্য হয়, তাহলে আমি মনে করি উনি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এটি কিন্তু আসলে উনার যুদ্ধ না। এটি কিন্তু উনার মনের যুদ্ধ না। এটি কিন্তু উনার বাণিজ্যিক যুদ্ধ। একটা রিভার্স তথাকথিত গেম বাণিজ্য। খেলা আরকি। হ্যাঁ। কারণ উনার এই যুদ্ধ আসলে মানে উনি গন্তব্যহীন যুদ্ধের সাথে জড়িত। কারণ উনার সুনির্দিষ্ট কোনো গন্তব্য নাই। আমি যে লাভের প্রশ্ন আসছিলাম যে কেন তারা ইলেকশন আটকাতে চায়? দেখেন আমরা যদি ইলেকশন আটকানোর একটু আরো আ আ গভীরভাবে দেখি যে এই যে যে চক্রটি ইলেকশন আটকাতে চায়, কারণ তারা জানে যে ভোট হইলে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। সেটি বিএনপি হোক আর জামাত হোক আর অন্য রাজনৈতিক দল হোক। তারা তো আর ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে তাদের বিশাল ব্যবসা-বাণিজ্য বা আধিপত্য সেটি কর্তৃত্ব তো তাদের কমে যাবে। বা তারা যে ইতিমধ্যে যে ধরনের টাকা-পয়সা কথা শুনি যে অবৈধ ইনকামের কথা, দুর্নীতি। সেগুলো তো তারা তাদের সেখানে তাদের এক ধরনের বাধার সৃষ্টি হবে। মানে এক কথায় তারা যে মজা পেয়েছে লুটের মজা বা তারা যে বা এজেন্ডার সাথে সম্পৃক্ত বা তারা যে ধরনের কার্যক্রম চালাতে চায় সেগুলো তো আসলে ইলেকশন হলে অব্যাহত থাকবে না। মানে নির্বাচিত সরকারে তাদের কর্তৃত্ব থাকবে না, সোজা কথা। কর্তৃত্ব থাকবে না। এই কর্তৃত্ব না থাকার ফলপ্রসূতে তারা হলো মূলত এইগুলো যদি কোনোভাবে এই ইলেকশনটি পেছানো যায় ২ মাস, ৫ মাস বা ১ বছর, তাহলে তো ওদেরই লাভ। এই কারণেই বাংলাদেশের মনে করেন ১৩ কোটি ভোটার। আমি বলব যে ২০ কোটি মতো জনগণ বা আমরা ১৯ কোটি যে যাই বলি সংখ্যায়। হুম, বলা যায় যে অধিকাংশই 99% জনগণকে জিম্মি করে 1% ও হবে না -5 হবে কিনা সন্দেহ। মানে বলা যায় যে অধিকাংশ মানুষকে জিম্মি করে এই চক্রটি কিন্তু নির্বাচনকে বন্ধ করতে চায়। বন্ধ আপনি করতে যদি চায়। দেখেন যে বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষ নির্বাচন চায়। নির্বাচন চায়। হুম, ইভেন ফ্যাসিবাদ আওয়ামী লীগও কিন্তু তাদের বড় একটা অংশ ইলেকশন চায়। হুম। আচ্ছা, বাংলাদেশ আরেকটা প্রসঙ্গ আপনি বলছিলেন যে এই যে এই যে মবের গতকাল যে ঘটনা সেটাও কিন্তু একটা লিঙ্ক আপ ছিল যে ভারতীয় আধিপত্যকে তারা মোকাবেলা করতে চায়। এর মধ্যে আপনি জানেন যে চট্টগ্রাম এবং খুলনায় আ ভারতীয় দূতাবাসের উপরে আক্রমণের চেষ্টা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সেটা প্রতিহত করেছে।
এবং গত ২-৩ দিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশ এবং ভারতের একটা উত্তপ্ত মাঝখানে একটা শীতল সম্পর্ক ছিল, সেটা আবার উত্তপ্ত হয়েছে। আচ্ছা, যেটি হ্যাঁ, বলছিলাম যে এ এই যে সাম্প্রতিক সময়ে ভারত এবং বাংলাদেশের যে এ সম্পর্কে আবার উত্তপ্ত হয়েছে, অ্যা এইটা বেশ আলোচিত হচ্ছে। ভারতের সেভেন সিস্টার কে নাই করে দেওয়া, তাদেরকে সহায়তা করার কথা একজন তরুণ রাজনীতিক বলেছেন এবং ভারতের থেকেও পাল্টা জবাব এসেছে। ২ দেশের যে দূতাবাসের কর্মকর্তা তাদেরকে ডেকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তো এইটা একটা প্রতিবেশী দেশের মধ্যে এই যে উত্তপ্ত সম্পর্ক, সেইটা বাংলাদেশের রাজনীতিতে মানে প্রভাব তো পড়ার কথা নাকি? আপনার কি মনে হয়? না অবশ্যই প্রভাব পড়ার কথা। কারণ ভারত হলো আমাদের প্রতিবেশী এবং বলা যায় যে চারিদিকে আমাদের ঘিরে রেখেছে ভারত। হ্যাঁ, আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল। আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে ভারতের ভূমিকা আমরা সবাই জানি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনার উপর কি ধরনের হস্তক্ষেপ করেছে ভারত এবং ভারতীয় একজন সচিব সুজাতা সিং উনি সরাসরি এসে বাংলাদেশের নির্বাচন ২০১৪ সালের ৫ ই জানুয়ারি নির্বাচনে উনি সরাসরি হস্তক্ষেপ করার আ আমরা নমুনা দেখেছি। বাংলাদেশের যে অর্থনৈতিক বা সাংস্কৃতিক অঙ্গনেও ভারতের একটি আধিপত্যবাদ, আমরা ভারতীয় আধিপত্যবাদের কথা বলি। মানে ভারত কর্তৃক আমরা পরবর্তী যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে লম্বা সময় আমরা শোষিত হয়েছি। এবং ভারত তার মনোনীত রাজনৈতিক দল আওয়ামী লীগ দিয়েই কিন্তু বেসিক্যালি শোষণটা আমাদেরকে করেছিল। সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা বেরিয়ে এসে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি এবং সেটি আমাদের বাংলাদেশের জনগণ সফল হয়েছে ৫ই আগস্ট। ভারত হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা ভারতের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে আমাদের সম্পর্ক হবে জনগণ টু জনগণ বা সরকার টু সরকার। এবং আমরা সমতার ভিত্তিতে। সমতার ভিত্তিতে। আমরা তো কোনো রাষ্ট্রকে সরাসরি আক্রমণ করে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব না। আমরা তো সেই সামরিক শক্তিতে এত আধিপত্য মা নাই বা আমাদের অর্থনৈতিকভাবে এত শক্তিশালী কোনো রাষ্ট্র নয় যে এবং আমাদের সামরিক বাহিনী কিন্তু ডিফেন্সিভ, অফেন্সিভ না আরকি। আমরা ইচ্ছা করলেও ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকার মতো সক্ষমতাও আমাদের নাই। তাই বলে ভারতের কোনো আ আধিপত্য বা কর্তৃত্ব মানসিকতা আমরা আবার মেনে নেব না। হুম। কারণ আমরা লড়াই করার জাতি। সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে যে সেভেন সিস্টারকে সে তারা বিচ্ছিন্ন করবে। সরি। হাসনাত আব্দুল্লাহ এনসিপির যে ঘোষণা দিয়েছে যে তারা সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে দেবে। আপনি দেখবেন যে এই ঘোষণার পরবর্তীতে ওরা বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী। বাবরের উদ্ধৃতি দিয়ে ওরা ওখানে বক্তব্য দেওয়া হয়েছিল। লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা উনি কিন্তু সেটির প্রতিবাদ জানিয়েছেন। হুম। এবং আমরা যদি দেখি যে জামাত ইসলামীও কিন্তু এই হাসনাতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে। হুম। তার মানে আমরা যদি দেখি যে হাসনাত যে বক্তব্য দিয়েছে সেটি তার ব্যক্তিগত বক্তব্য। এটি কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল বা আমি নাগরিক হিসেবে মনে করি না এই বক্তব্য দেওয়া তার ঠিক হয়েছে। কারণ এটি কোনোভাবে ঠিক না। ভারত তার রাষ্ট্রের সে কি করবে কি করবে না সেটি তার ব্যাপার। আমার রাষ্ট্রের অক্ষুণ্ণ আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব বা আমার রাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের। আমাদের রাষ্ট্র যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশ যদি আঘাতপ্রাপ্ত হয় ভারত কর্তৃক, অবশ্যই আমরা লাঠি ধরবো এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। যতক্ষণ না পর্যন্ত আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি ততক্ষণ তো আরেকটি রাষ্ট্রকে আমি আক্রমণ করতে বলতে পারি না। এটি তো শিষ্টাচারবোধ এবং এটি কূটনীতিক শিষ্টাচারবোধ। এ ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে হয় কি ২ রাষ্ট্রের ভিতরে সম্পর্কের অবনতি হয় এবং যেটি কখনো কাম্য নয়। এবং তার এই বক্তব্যই তো এই যে গতকালকের যে মব, এটা তো একটা প্রভোগ করেছে বলে অনেকেই মনে করেন আরকি। যে তার এই যে এই বক্তব্য ভারত দেখেন আমি বিরোধী। আসলে অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না। আমার বলার অনেক কিছু ছিল কিন্তু অনেক কিছু বলতে পারি না। এই যে যারা ভারতীয় বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে কথা বলে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে এরা আবার ভারতীয় প্রতিনিধিদের সাথে মিটিংও করে। আচ্ছা। কারণ হচ্ছে কি এগুলো না মানে বাংলাদেশের পলিটিক্সটা ওই যে আমরা গ্রামে একটি কথা বলি যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে। পলিটিক্স ঢুকে গেছে। তা আমাদের বাংলাদেশের পলিটিক্সের অবস্থা হয়েছে এরকম।
যে আমি ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেব, আবার রাতে গিয়ে ভারতের দাবিদারি করব। আমরা এই এনসিপির অনেক নেতাকে জানি বা নেতা খবর রাখি যারা ভারতীয়দের সাথে যোগাযোগ রাখে। এ ধরনের তথ্য এনসিপির একজন নেতাই আমাকে দুদিন আগে আমার অফিসে এসে বলেছিল। আচ্ছা, এনসিপির প্রসঙ্গ যেহেতু আসলো, আমি আরেকটা বিষয় একটু ইনক্লুড করি যে তারুণ্যের রাজনীতির এই যে নয়া বন্দোবস্তের কথা বলে তারা শুরু থেকে বলে আসছে, কিন্তু একজন এনসিপিতে উনি জয়েন করেননি, কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবেই বলা হয় এবং তাকে খোদ প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন বিদেশে। তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন মাহফুজ আলম। তিনি সরকার থেকে বেরিয়ে আসার পরপরই তিনি লাশের বদলে লাশের রাজনীতির কথা বললেন, লাশ ফেলার কথা বললেন। এইটা কি নয়া বন্দোবস্তের সাথে কিভাবে কানেক্টেড করে আর কি, যে আমরা তো আসলে লাশের রাজনীতি কখনো চাই না, পরিহার করতে চাই। বাংলার মানুষ তো আসলে শান্তি চায়। যদি কেউ অন্যায় করে থাকে সেটা তো আইনগত বিষয় রয়েছে। দেখেন লাভ ভাই, আপনার নিশ্চয় মনে থাকার কথা, লাশের পরিবর্তে লাশ, এটি কার ডায়লগ ছিল? এটা তো শেখ হাসিনারই ডায়লগ, বিখ্যাত ডায়লগ। আবার আমরা শেখ হাসিনার সেই বিখ্যাত লাশের পরিবর্তে লাশের উক্তি তো দেখতে চাই না, বা লাশ আমরা দেখতে চাই না। মাহফুজ অবশ্যই তার এই যে বক্তব্য সে দিয়েছে, এটি শোভনীয় নয় এবং তা ঠিক হয় নাই। আমরা যদি আওয়ামী লীগের 17 বছরের যে ফ্যাসিবাদ শাসন, আওয়ামী লীগের 15 বছর এবং অনিয়মের 2 বছর, আমরা কেন আজকে আমাদের 5ই আগস্ট হলো, এটি তো আমাদের ব্যাখ্যা করতে হবে। আওয়ামী অপশাসন দুঃশাসন, এই কারণে তো 5ই আগস্ট হয়েছে। এবং আমরা যদি দেখি বাংলাদেশের ইতিহাসটা দেখেন এবং সহজ সমীকরণ, আমাদের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? এই শোষণ বঞ্চনা এগুলো থেকেই তো মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকে দেখেন প্রত্যেকটার কিন্তু চূড়ান্ত মেরুকরণ হয় কিন্তু ইলেকশন দিয়ে। 70 ইলেকশন তো কেন্দ্র করে কিন্তু চূড়ান্ত মুক্তিযুদ্ধের ক্ষেত্র তৈরি হয় কিন্তু 71 এসে। আমরা যদি 1990 সালে 6 ডিসেম্বরে দেখি এরশাদের পতন হলো কেন? ওই যে 86 এবং 88 সালের দুটি বিতর্কিত নির্বাচনের কারণে। আমরা যদি 111 দেখি কেন হলো, ওই যে 22 জানুয়ারি আরেকটি একতরফা নির্বাচনের কারণে। আমরা যদি 5ই আগস্ট দেখি তাহলে কিন্তু আমরা সেম দেখবো, ওই যে 5ই জানুয়ারি 2014, 2018 30 ডিসেম্বর, 2024 7ই জানুয়ারি। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বা গণঅভ্যুত্থান সবকিছু নেপথ্যে কিন্তু ইলেকশন। এই যে চক্রটি, উগ্রবাদী চক্রটি, ওরা কিন্তু রাইট পয়েন্টে আছে যে বাংলাদেশকে আটকাতে চাও, বাংলাদেশের অগ্রগতি থামাতে চাও, তুমি ইলেকশন আটকাও। এবং এদের এই মেটিকুলাস ডিজাইনটা এরা প্রস্তুত করে রাখছে, কিন্তু এরা পারবে না। কারণ কি? এরা মাথা মোটা। ওদের ওই প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টও মাথা মোটা, ওদের যেগুলো বাংলাদেশে আছে ওরাও মাথা মোটা। সবচেয়ে কষ্ট লাগে যে সরকারের যে ভূমিকাটা নেওয়ার কথা ছিল, সরকার সেটি পুরোপুরি নেই নাই। সরকার যদি আজকে মানে কি বলবো, যে খুবই সিরিয়াস থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী আমরা এই মব সংস্কৃতি বিরতি পারতাম। এটা আপনার সাথে একটু ইনক্লুড করি যে আপনি নিশ্চয়ই কালকে আরেকটা ঘটনার কথা নিশ্চয়ই দেখেছেন, যে ময়মনসিংহে ধর্ম অবমাননার দায়ে একজন তরুণকে পিটিয়ে হত্যার পর তাকে গলায় দড়ি বেঁধে, রশি বেঁধে গাছে ঝুলিয়ে আগুন দিয়েছে। মানে মব সন্ত্রাসটা কতটা বিভৎস পর্যায়ে গিয়েছে। এর আগে আমরা দেখেছি যে শরীয়তপুর বা ফরিদপুরের দিকে কোনো একজন মাজারের একজন খাদেমের লাশ তুলে রাস্তায় আগুন দেওয়া হয়েছিল আর কি। এরকম বিভৎস দৃশ্য কিন্তু আমরা কখনো আগে রাজবাড়িতে লাশ দেখেছি এবং রাজবাড়িতে। দেখেন আমরা যদি 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখি, যাদেরকে আমরা আওয়ামী লীগ হিসেবে চিনতাম, আপনি নিজেও সাংবাদিকতায় দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করেছেন, আমরা তো 5ই আগস্ট পরবর্তী তাদেরকে এখন ভিন্ন রূপে ভিন্ন নামে দেখছি। আমি একমাত্র বিএনপিকে দেখলাম, বিএনপি যারা ওপেন প্রকাশ্য করেছিল তারাই স্বরূপী আছে, এর বাইরে বেশিরভাগই রূপ নানানভাবে পরিবর্তিত হয়েছে। এবং বিএনপির ভিতরেও কিছু অংশ
যারা এখন ইসলামিক নামধারী বা তারা সেটি ধারণ করছে। এই যে ইসলামী বিপ্লবের কথা বলা হচ্ছে, ইনসাফের বাংলাদেশের কথা বলা হচ্ছে, আসলে কি এরা ইনসাফ, এরা নিজেরাই কি ইনসাফ করে? আমি তো মনে করি করে না। তারা ইসলামের বাংলাদেশের কথা বলে। আমি যদি বলি বাংলাদেশের যে কটি ইসলামিক রাজনৈতিক দল আছে, একটু কি সার্বজনীন ইসলাম বহন করে, ধারণ করে? আমি তো মনে করি করে না। এবং কারণ হলো জান্নাতের কোন কোন দল তো জান্নাতের টিকিটও না, বিক্রি করছে। এটা জান্নাতের টিকিটও বিক্রি করছে। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের আল্লাহ এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম ধারণ করেন, অ্যাজ এ মুসলমান হিসেবে আমি সেটি ধারণ করি। হুম, জামাত ইসলাম বা আদার্স যে ইসলামিক দলগুলো আছে, আমি মনে করি না তারা পরিপূর্ণভাবে সেটি ধারণ করে, বা তারা সার্বজনীন কোনো রাজনৈতিক দল নয়। কেন এখন সর্বজনীন শিক্ষিত রাজনৈতিক দল নয়। যদি জামাত ইসলাম সর্বজন শিক্ষিত রাজনৈতিক দল হতো, তাহলে এই দলটি অনেক আগে বাংলাদেশে ক্ষমতা আসতো, পাকিস্তানে ক্ষমতা আসতো, ইন্ডিয়াতে ক্ষমতা আসতো। ওয়ার্ল্ডের 4টা দেশে জামাত ইসলামের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হয়। তাদের প্রতিষ্ঠা হয় ভারতে, তাদের প্রতিষ্ঠাতা পাকিস্তান, বাংলাদেশে আছে আর আফগানিস্তানে। একবার মাত্র তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসছিল আফগানিস্তানে। এই আফগানিস্তানে জামাত ইসলাম ক্ষমতা আসার পরে সেটি কি হয়েছে সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট। আফগানিস্তানে জামাত ইসলাম ক্ষমতা আসার পরে দেখবেন সেখানে কিন্তু পরবর্তীতে আল কায়দা, যেটা আমরা বলি আল যে কায়দা, হ্যাঁ, হ্যাঁ, তালেবানের তালেবান সৃষ্টি হয়। শাসন, আহ, হুম, তালেবান তারা শাসনভার গ্রহণ করে, এবং সেটির আয়ু ছিল 2 থেকে 3 বছর জামাত ইসলামের হ্যাঁ, শুরু। আফগানিস্তানে। এবং সেটির চূড়ান্ত পরিণতি কিন্তু পরে আমরা 2001 সালে হুম, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন দেখলাম। হুম। সরি। আমরা এখন একেবারেই এখন আমি একটু শেষ করি। এখন হুম, আমরা কি আরেকটা আফগানিস্তান চাই বাংলাদেশকে? আমরা কি না আরেকটা সেটাই তো আফগানিস্তান বাংলাদেশ বানাতে চাই? সেটি এখন আমাদের বড় প্রশ্ন। এটি অনেকের বড় কাছে প্রশ্ন। মনে হবে যে কেন আমি এভাবে বলছি, কারণ আমাদেরকে কিন্তু সেদিকে ধাবিত করা হচ্ছে। এখানে দেখবেন যে দাবি তো বার্মা অ্যাক্ট আছে। বার্মা অ্যাক্টের বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে। আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই, আমি আপনার প্ল্যাটফর্মে যদি সুযোগটা পেয়েছি একটু ছোট্ট করে বলি। 1935-37 সালে আহ, আহ, বার্মা অ্যাক্ট প্রথম হয়েছিল। তখন এটা ব্রিটিশদের অধীনে, এবং এটা হওয়ার পরে 12 বছর পরে এসে 1947 সালে দেশ ভাগ হয়। কিন্তু তখন কিন্তু ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়। ভাবে। ওরা কিন্তু যেটি যে 23 সালে সম্ভবত বার্মা অ্যাক্ট, মেবি টাইম আটপাস হতে পারে, যেটি হয়েছে না, এটা কিন্তু আমরা যে কালকে পশু বাস্তবায়ন হবে বিষয়টা কিন্তু এমন না। এই দেখবেন আমরা 10-12 বছর পরে হয়তো এদের বাস্তবায়নটা হয়ে যাবে। দীর্ঘমেয়াদী এদেরও প্ল্যান আর কি। এদের কোনো না কোনো প্ল্যানিং আছে। আমার প্রশ্ন হলো যে আমরা আমাদের 30 লাখ শহীদ, 3 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ। আজকে ঠিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আমি এবারের মহান স্বাধীনতা দিবসে দেখলাম। আমার খুব কষ্ট লাগে যে আমাদের বর্তমান প্রজন্ম ইতিহাসও জানে না। আমাদের যে মুক্তিযুদ্ধটি ছিল 25শে মার্চ থেকে 3রা ডিসেম্বর, এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল টাইম ফ্রেম। হুম, আমি কেন বলছি 3রা ডিসেম্বর? 3রা ডিসেম্বর এসে ইন্ডিয়ায় হামলা করলো পাকিস্তান। হুম। তখন যুদ্ধটা হয়ে গেল কিন্তু বাংলাদেশ ভারত মৈত্রী বাহিনীর যুদ্ধ, কিন্তু পাকিস্তানের সাথে যৌথ বাহিনী লাস্ট, তৈরি হলো আর কি। হ্যাঁ লাস্ট মিত্র বাহিনী যুদ্ধ হলো লাস্ট 13 দিনের যুদ্ধ। 13 দিন পরে এসে পাকিস্তান আত্মসমর্পণ করলো। পাকিস্তান কি বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করবে? বাংলাদেশ কি জেনেভা কনভেনশনে কোনো রাষ্ট্র ছিল তখন? না সেটি আপনি যখন আপনি যখন আত্মসমর্পণ করবেন, আপনাকে তো স্বীকৃত রাষ্ট্রের কোনো প্রতিনিধির কাছে করতে হবে। তা পাকিস্তান বাহিনী যদি আপনার সরাসরি আপনার কাছে এসে আত্মসমর্পণ করে, আপনি কি তাদেরকে রাখবেন? কারণ সংক্ষিপ্ত বাঙালিরা মুক্তিযুদ্ধের হ্যাঁ, তাদেরকে হ্যাঁ, 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 জীবিত হুম, রাখবে, এটা আপনার মনে হয়? এবং আরো একটা বিষয় আছে, যে এই বিষয়গুলো যে এরকম ধরনের অনেক বিষয় না, আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে আমাদের যখন, হ্যাঁ এটা ভারতের কাছে
ভারতের ইতিহাস যতগুলো বা রাষ্ট্রীয় ওদের কাগজপত্র আছে সেখানে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে। এটা এটা আমরা আমরা তাদের বিষয় আর কি। তাদের পার্সোনাল, কিন্তু আমাদের তো হুম, এটি মুক্তি, হ্যাঁ, আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে তো আমাদের রাষ্ট্রটার সৃষ্টি, জন্ম, লাল সবুজের পতাকা তো আমরা পেয়েছি। এটাকে ধারণ করতে হবে। 24-এর যে চেতনা ছিল, যে 17 বছরের অনিয়ম, দুর্নীতি, বৈষম্য, সেটিকে ধারণ করে আমাদেরকে এগোতে হবে। আমরা যখন দুইটার সমন্বয়ে অগ্রসর হতে পারবো, আমি নিশ্চিত বাংলাদেশ পথ হারাবে না। কিন্তু আপনি যদি না মুক্তিযুদ্ধের কিন্তু চেতনা, একটা আপনি যদি 24-এর প্রচেষ্টা তো চেতনা, ছিল যে লাভ একটা হয়, আপনি যদি প্রচেষ্টা তো এক ছিল এক ৭১-কে নাই করে দিয়ে ২৪-কে সামনে আনা, আবার ৭১-কে নাই করে দিয়ে ৪৭-কে সামনে আনা, মানে দুটো একসাথে মাঝখান থেকে ৭১ নাই হবে, এরকম তো একটা প্রচেষ্টা এই ৫ আগস্টের পর থেকেই হয়েছে এবং এখনো সেই চেষ্টা চলছে। শোনেন, এগুলো তো করবে। এটা এটা হলো তোরা বা একটা গোষ্ঠীর কাজ। আমরা কি 47ই ভারতের এই জামাতের বিরোধিতা দেখি নাই? 71 জামাতের বিরোধিতা দেখেছি। আমার কথা হলো যে একটি দিয়ে আরেকটিকে আপনি প্রতিস্থাপন করলে আপনাকে হবে না, এটি কোনোভাবে সম্ভব হবে না। না। মুক্তিযুদ্ধ হলো আমার জন্ম, আমার পরিচয়। 24 হলো আমার নতুন বাংলাদেশের স্বপ্ন। দুইটার না, প্রেক্ষাপট দুই ধরনের, ভিন্ন, দুই ভিন্ন। প্রেক্ষাপট, দুইটার গুরুত্ব অপরিহার্য বাংলাদেশের প্রেক্ষাপটে, কোনোটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। বাট একটি আরেকটির সাথে তুলনা করলে চলবে না। আপনার চলবে না। মুক্তিযুদ্ধকে আপনার ধারণ করতে হবে, 24-কে আপনার ধারণ করতে হবে। যদি না, আপনি দুইটাকে ধারণ করতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ পথ হারাবে না। সেটি আমরা একেবারে শেষের দিকে আমার একটা শেষ কোশ্চেন সাদির ভাই আপনাকে, সেটি হলো যে এই যে আমরা আলোচনা করলাম যে এই যে মবক্রেসি, মূলত মবক্রেসি নিয়ে আমাদের মূল আলোচনাটা, এবং দুটি গণমাধ্যমে যে আহ, হামলা, মানে জঘন্য একটা হামলা হলো আর কি। কিন্তু এই যে বিগত সরকারের সময়ও কিন্তু এই প্রথম আলো, ডেইলি স্টারকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু কখনো তো এরকম সরাসরি কোন পত্রিকা অফিসে এসে এরকম হামলা করে আগুন দেওয়া হয়নি আরকি। এইটা আপনি কিভাবে দেখবেন? তাদের অনেক অন্যায় অপরাধ রয়েছে। কিন্তু মানে নানাভাবে চেষ্টাও করেছে কণ্ঠরোধের। কিন্তু সরাসরি গণমাধ্যম অফিসে এসে অগ্নিসংযোগ করা এবং এই যে মবের একটা রাজত্ব আরকি, সেটি কিন্তু আ তেমন দেখা যায়নি। আপনার কি মনে হয়? দেখেন, খুব আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই বিষয়গুলো না আমার খুব কষ্ট লাগে। একটি রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে গেলে, আইনের শাসন নিশ্চিত করতে গেলে আপনাকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সবার আগে। আমরা বিএনপির আমলেও প্রথম আলোকে প্রথম আলোর বিরুদ্ধে তাদের অবস্থান কিছু কিছু নেতার, সবার না, গুটি কতেক দেখেছি। আওয়ামী লীগের আমলে তাদের নিষিদ্ধ ছিল গণভবনে, বর্তমানেও একই পরিস্থিতি। হ্যাঁ, প্রথম আলো তাদের স্ট্র্যাটেজিতে ভুল আছে। যেমন আমি যদি 2007-09-এর এই 2 বছর দেখবেন, সবচেয়ে বেশি মানে মিডিয়া ট্রায়ালের শিকার বিএনপি করানো হয়েছে প্রথম আলো, এবং খুব গল্প গুজব, গাল গল্প বিএনপির এগেনস্টে লেখা হয়েছে। তার কামাল বিদ্যুৎ অনেক নিউজ, অনেক নেগেটিভ নিউজ করছেন প্রথম আলো। কই আমরা বিচারিত আদালত কর্তৃক তো উনি নির্দোষ প্রমাণিত হয়েছে। আমরা আমাদের সংবাদপত্রে আমরা কালো দিবস হিসেবে দেখি যে আমাদের শেখ মুজিবের শাসন আমলে বাকশাল চালুর পরে 4টা পত্রিকা রেখে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা সংবাদপত্রের কালো দিবস হিসেবে আমরা পালন করে আসছি দীর্ঘদিন যাবৎ। এবং গতকালকে ঘটনার মাধ্যমে আরেকটি কালো দিবস রচিত হলো বাংলাদেশে। এই প্রথম ডক্টর আলো মোহাম্মদ এবং ইউনূসের শাসনামলে আরকি। প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা যদি প্রচলিত আইনের বিরুদ্ধে কোনো কিছু করে, অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনার সুযোগ আছে এবং আনতে হবে। কিন্তু আপনি তো এই মবক্রেসির মাধ্যমে এই দুইটা হাউস আক্রমণ করতে পারেন না। আপনি হাদির লাস্ট দেশে আসার আগেই আপনি তো বলা যায় রীতিমতো সেখানে তাণ্ডব চালিয়ে উৎসব করলেন। না প্রথম আলো, সেটি প্রথম আলো ডেইলি স্টারের দোষ কোথায়? হাদির হত্যাকাণ্ডের সাথে প্রথম আলো ডেইলি স্টারের দোষ কোথায়? তাদের সম্পৃক্ততা কোথায়? তারা কি হাদিকে হত্যা করেছে? আমি যদি বলি, এই হামলাকারীরাই হাদিকে হত্যা করে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করেছে।
এবং তাদের একটা যেটা আমরা আলোচনাই কারণ করলাম যে আমরা একটা এখানে আইন অন্তর্নিহিত শৃঙ্খলা বাহিনীকে কারণ আমি রয়েছে। বলবো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে হাদি হত্যাকারী যারা বা তার সহযোগী যারা, তারাই প্রথম হলো ডেইলি স্টারে হামলা করে। আপনারা খোঁজ নেন, এই মেটিকুলাস ডিজাইন পুরোটা আপনারা পেয়ে যাবেন, কারা হাদিকে হত্যা করেছে, কারা প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে। ডেইলি স্টার প্রথম আলো হামলাকারীদের তো চিহ্নিত করা সহজ ব্যাপার, নুরুল কবির উপর হামলাকারীদের তো চিহ্নিত করা সহজ ব্যাপার, খুব সিসি ক্যামেরা আছে সব জায়গায়। আপনি প্রত্যেকটা জায়গায় ধরেন কারা কারা ওই হামলায় গিয়েছিল, ওদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। কেন প্রথম আলো যদি কোনো অন্যায় করে থাকে আপনি প্রতিবাদ করেন, সেটা তো আপনার প্রতিবাদের হ্যাঁ, হ্যাঁ, সুযোগ আছে। হ্যাঁ, হামলা কেন? হ্যাঁ, আইন হ্যাঁ। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন কেন? না তাহলে কিন্তু সেটি তারা হামলা করে অপরাধ করেছে। অবশ্যই আমি মনে করি প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে যারা এই অগ্নি সন্ত্রাস চালিয়েছে, নুরুল কবির উপরে যারা সন্ত্রাসী হামলা করেছে বা ন্যাক্কারজনক ভাবে অপমান অপদস্থ করেছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং যারা দেশের বাইরে বসে প্রকাশ্য ঘোষণা দিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনি যদি হ্যাঁ, সেটি আইনের শাসন নিশ্চিত করতে পারেন, বাংলাদেশের দেখবেন বেশিরভাগ সমস্যা থাকবে না। না সেটি ধন্যবাদ সাইদুর ভাই, আপনি আমরা দীর্ঘ সময় কথা বললাম। এই যেই আপনার শেষের কথা দিয়ে আমি শেষ করছি। আসলে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই দুটো বিষয়কে অনুসরণ করলে পরে একটি দেশের অনেক সমস্যা, এবং সেটা যদি দলমত নির্বিশেষে করা হয়, মানে নিরপেক্ষভাবে, তাহলে এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই যে মবক্রেসি, এটি আমরা দেখছি যে যারা উস্কানি দিয়েছে তারাই এখন আবার এই ঘটনা শেষে মত পাল্টে তারা শান্ত, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। এটা আসলে কেমন তাদের আহ্বান আমি বুঝতে পারছি না। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।